বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আজ হবে ইরানের দুঃসহরাত। স্মরণকালের ভয়াবহ হামলার কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। আরব দেশগুলোতে হামলা নিয়ে ইরানের স্পষ্ট বার্তা, আক্রান্ত না হলে হামলা করা হবে না বললেন ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধের মধ্যেই দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল ইরান, তবে মেলেনি ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর। ইরান যুদ্ধ নিয়ে হিসেব কষছে চীন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্তব্যের জেরে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশেপাশের দেশে হামলা চালানো নিয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন, প্রথমে হামলা না করলে ইরান আক্রমণ করবে না, যদিও ইরান তার প্রতিবেশীদের উপর হামলা পুরোপুরি বন্ধ করেনি। এদিকে পোস্টের পরের অংশে ট্রাম্প বলেন, আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে। তিনি লিখেন, সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যুর জন্য গুরুতরভাবে বিবেচনাধীন রয়েছে এমন সব এলাকা ও ব্যক্তি গোষ্ঠী যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি। ট্রাম্পের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও তাতিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এবার সংযুক্ত আরব আমিরাতের ইউএই আল দাফরা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার দুপুরে ওই হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনো পর্যন্ত এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। এতে সেসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। তবে এবার প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করে ইরান। পেজেশকিয়ান আরো বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো আগ্রহ নেই ইরানের। এখন থেকে কোনো প্রতিবেশী দেশ ইরানের উপর আগে হামলা না চালালে তাদের উপর আক্রমণ করা হবে না। এ সময় তিনি সতর্ক করে বলেন, তবে যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের উপর আক্রমণ চালানোর কথা ভাবছে তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার সপ্তম দিনে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ইরানের বন্দর আব্বাসের 74 কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের আজকের ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার ইরানের গেরাস অঞ্চলে 4.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস জানিয়েছে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুটি যৌথভাবে ইরানের উপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। অন্যদিকে পাল্টা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান।
যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়াবহ আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের মুওয়াফাক চলতি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ AN/TPY-2 রাডারটি ইরানি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উপগ্রহ চিত্রে RTX কর্পোরেশনের তৈরি এই বহুমূল্য সরঞ্জামের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে, যা পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যেও নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই রাডারটির আনুমানিক মূল্য প্রায় $300 মিলিয়ন। উচ্চ স্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। থার্ড ব্যাটারির এই ক্ষতিতে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব এখন পেট্রিয়ট ব্যবস্থার উপর বর্তাবে। তবে বিশেষজ্ঞদের মতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে। পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যাটারির গড় মূল্য $1 বিলিয়ন। এই সম্পদগুলো বিরল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এর ক্ষতি পেন্টাগনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হোয়াইট হাউস ইতোমধ্যে লকহিড মার্টিন ও RTX এর মতো বড় প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠক করছে। দ্রুত উৎপাদন বাড়িয়ে শূন্যতা পূরণের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। দেশটির একের পর এক মিসাইলে বিধ্বস্ত হচ্ছে ইসরায়েলের শহরগুলো। একই পরিণতি ভোগ করতে হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোরও। ইরানের আগ্রাসী পাল্টা হামলায় যেন বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নিখুঁত পাল্টা হামলার জন্য এবার রাশিয়াকে দুষলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। যুক্তরাষ্ট্র সবকিছু ট্র্যাক করছে এবং সেসব মাথায় রেখেই যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার CBS নিউজের 60 মিনিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার কড়া জবাব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত যারা বেঁচে থাকার আশা করছেন। এর আগে CBS নিউজকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানে আজ রাতে বৃহত্তম বোমা বর্ষণের কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শনিবার রাতে ইরানের উপর এই যাবৎকালের বৃহত্তম বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হতে যাচ্ছে। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তিনি। বলা হচ্ছে, এই অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন প্রশাসনের দাবি, এই সুনির্দিষ্ট আঘাতের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে। মূলত মধ্যপ্রাচ্যে তেহরানের ক্রমবর্ধমান প্রভাব ও সক্ষমতাকে কমিয়ে আনা এই অভিযানের মূল লক্ষ্য। এই সামরিক পদক্ষেপের পেছনে অর্থনৈতিক কারণকেও দায়ী করছেন স্কট বেসেন্ট। তার মতে, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত আত্মসমর্পণ না করবে। ইরানের যৌথ আগ্রাসন শুরুর 7ম দিন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প ইরানের জন্য তার ভাষায় এমন নতুন নেতৃত্বের নির্বাচনের আহ্বান জানিয়েছেন যাদের তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পূর্বাবস্থায় ফিরে পেতে পুনর্গঠনের সহায়তা করার জন্য কাজ করবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে।
পারস্য উপসাগরে কৌশলগত প্রবেশদ্বার হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল নিয়ে কড়াকড়ি আরোপ করে ইরান। আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলেও কিছু কিছু ক্ষেত্রে নৌযান চলাচলে শিথিলতার কথা জানিয়েছে দেশটি। তবে সব দেশের জন্য নয়, মিত্রতার হিসাবেই নির্ধারিত হচ্ছে কারা চলাচল করতে পারবে এই পথ দিয়ে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্রদের জাহাজের জন্য হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে যেসব দেশ এই জোটের অংশ নয় তাদের জন্য জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। IRGCর মুখপাত্র কিমার্স হায়দারি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে সামরিক সতর্কতা জোরদার করেছে ইরান। এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UK মেরিটাইম অপারেশন জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 10টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট তেল ও তরল গ্যাস পরিবহনে প্রায় 20% প্রতিদিন এই রুট দিয়ে যায়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ প্রকাশ করা ইনফ্রারেড ফুটেজে IDF দাবি করে তারা একটি MI-17 হেলিকপ্টার সহ ইরানের বিভিন্ন সামরিক সম্পদে আঘাত হেনেছে। তবে ভিডিওটি প্রকাশের পরই অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা। অনেক ব্যবহারকারী দাবি করেন ভিডিওতে যে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়, বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের ছবি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, যদি সত্যিকারের হেলিকপ্টার হতো তাহলে বোমা হামলার পর পাখাগুলোকে হামলার আগের মতো একই রকম দেখা যেত না। তোমরা একটি ছবিতে বোমা মেরেছো, বেকুব কোথাকার, এমনটি জানিয়েছে NDTV। আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ইসরায়েল শিশু ভর্তি স্কুল আর মাটিতে চক দিয়ে আঁকা ছবিতে বোমা মারায় খুব দক্ষ। অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওর ধোঁয়ার গতিপথ ও তাপমাত্রার পার্থক্যর বিশ্লেষণ তুলে ধরে বলেন, এটি কোনো ডিকয় নয়, বরং সত্যিকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ নিয়ে IDF এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এখন চরম রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে তেহরান তাদের সমর শক্তি পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 10টিরও বেশি দেশের প্রতিকূলতাকে উপেক্ষা করে বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ জারি রেখেছে ইরান। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান নতুন করে হামলা চালায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে শহরের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একই দিনে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু স্থলভাগই নয়, কুয়েত উপকূলে থাকা একটি মার্কিন তেল ট্যাঙ্কারেও সফল আক্রমণের দাবি করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোই এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু। ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ এখন চরম সীমায় পৌঁছেছে। ইসরায়েলের তৃতীয় দফায় শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণ শনিবার রাত পর্যন্ত চলে। বাংলাদেশ সময় শনিবার রাত 2টার দিকে ইরানের ভূখণ্ড থেকে ছোড়া নতুন দফার এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সীমানায় আঘাত হানতে শুরু করে। পরপর 3বার বড় ধরনের এই হামলার ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারায়। তৃতীয় দফার এই হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত পশ্চিম তীর জুড়ে উচ্চ শব্দে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। গভীর রাতে সাইরেন বেজে উঠলে আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক নিরাপদ আশ্রয় কেন্দ্র ও বাংকারের দিকে ছুটতে থাকেন। কম সময়ের ব্যবধানে এই সুপরিকল্পিত ও বিধ্বংসী আক্রমণ ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থান একটি দীর্ঘমেয়াদী ও ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। বিশ্ব নেতারা উদ্বেগের সাথে এই পাল্টাপাল্টি সংঘাত পর্যবেক্ষণ করছেন। বিশ্লেষকদের মতে এই আক্রমণ কেবল সামরিক সংঘাত নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরান যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে থাকা কয়েকশো কোটি ডলারের ইরানি সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আমিরাত সরকার। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
এই পদক্ষেপ কার্যকর হলে তেহরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিশ্ব বাণিজ্যে প্রবেশের পথ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারে না ইরান। তবে ভুয়া কোম্পানি নিবন্ধন ও এর মাধ্যমে বাণিজ্য থেকে আয় ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের মূল উৎস। অনানুষ্ঠানিক মাধ্যমগুলোই সাধারণত ইরানের মূল ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থ স্থানান্তরের প্রধান হাতিয়ার। এসব ইরানি ছায়া কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও স্থানীয় মানি এক্সচেঞ্জগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে আমিরাত কর্তৃপক্ষ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সঙ্গে সম্পৃক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে। শুধু আর্থিক খাতেই নয়, ইরানি জাহাজ আটকের মতো সরাসরি সামুদ্রিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করছেন নীতি নির্ধারকরা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তেহরানকে ব্যক্তিগতভাবে সতর্কবার্তা দিলেও ঠিক কবে নাগাদ তারা এই সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, দুবাই ও আবুধাবির মতো বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে ইরানের এই অর্থায়ন সাম্রাজ্য বিচ্ছিন্ন করে দেওয়া হলে খাদের কিনারায় দাঁড়াবে তেহরানের অর্থনীতি। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জিডিপির আকার $30 ট্রিলিয়ন বেশি। খালি চোখে এই অর্থনীতি যে কারো কাছে ঈর্ষণীয় হলেও কিছু জরিপের ফল বলছে ভালো নেই অনেক মার্কিনী। 2022 সালের জুনে ভোক্তা মূল্য সূচক রেকর্ড 9% পৌঁছানোর পর 2025 সালের ডিসেম্বরে 2.9% নামলেও বাস্তবতা বলছে অনেক পণ্যের দাম 2020 সালের তুলনায় এখনও অনেক বেশি। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে দেখা যায় মজুরিও প্রায় স্থির হয়ে আছে, ফলে আস্থা কমছে ভোক্তার। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা জরিপ অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে ভোক্তার আস্থা কমেছে প্রায় 13%। অর্থাৎ কে আকৃতির অর্থনীতি ই আকৃতিতে স্থলাভিষিক্ত হচ্ছে। অর্থনীতির এই প্রক্রিয়া কিভাবে কাজ করে চলুন বুঝে আসা যাক। 2025 সালে অনেক অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কে আকৃতির বলে উল্লেখ করতেন, যার মানে হলো উচ্চ আয়ের মানুষরা ভালো অবস্থায় ছিলেন, তারা ইচ্ছেমতো নিজেদের খরচ চালিয়ে গেছেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছেন। বিপরীতে নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে, কমাতে হয়েছে খরচের খাত। এক বছরের ব্যবধানে সেই কে আকৃতির অর্থনীতি এখন ই আকৃতির হয়ে উঠছে বলে মনে করছেন নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হেদার লং, যার মানে হলো এখন আর 2 নয় বরং 3 ধরনের ভোক্তা আচরণ দেখা যাচ্ছে। উচ্চ ও নিম্ন আয়ের মানুষের মাঝে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, যারা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন। এবার চলুন এই 3 শ্রেণীর ভোক্তা আচরণ দেখে আসা যাক। এই স্তরে রয়েছেন উচ্চ আয়ের মানুষরা। পণ্যের দাম বাড়লো না কমলো তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এই শ্রেণীর। দাম বাড়লেও খরচ চালিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না এই শ্রেণীর ভোক্তাদের। মুডিস অ্যানালিটিক্সের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই শ্রেণীর ভোক্তার পরিমাণ শতকরা 20%, যারা কিনা মোট ভোক্তা ব্যয়ের প্রায় 60%-এর জন্য দায়ী। অর্থাৎ অর্থনীতির বড় অংশের ভোগ ব্যয় চালাচ্ছে এই শ্রেণী। আগে এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল মধ্যবিত্তরাও। তাদের খরচের হাত অনেকাংশে উচ্চ আয়ের মানুষের মতোই ছিল, কিন্তু 2025 সালের শেষের দিকে এই 2 শ্রেণীর মধ্যে পার্থক্য বাড়তে শুরু করে। ব্যাংক অব আমেরিকা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে উচ্চ আয়ের পরিবার ও অন্যান্য পরিবারের খরচ বৃদ্ধির ব্যবধান 2022 সালের মাঝামাঝির পর সর্বোচ্চ হয়েছে। ধনী গ্রাহকরা কেবল আগের মতোই কেনাকাটা করছেন না, বরং অনেক কোম্পানি তাদের আকৃষ্ট করতে প্রিমিয়াম পণ্য ও সেবা বাড়াচ্ছে, বিশেষ করে খাবার ও আতিথেয়তা খাতে। মধ্যবিত্ত আমেরিকানদের খরচের ধরনেই এখন অর্থনৈতিক চাপের লক্ষণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই শ্রেণীর ভোক্তারা এখনো প্রয়োজনীয় জিনিস কিনতে কিছু অতিরিক্ত খরচ করলেও বিল পরিশোধ করার মতো অবস্থায় টিকে থাকার চেষ্টা করছেন। এই শ্রেণীর ভোক্তাদের নিয়ে হেদার লং বলেন,
মধ্যবিত্তরা এখনো আতঙ্কিত নয়, কিন্তু তারা এখন বেশি করে কস্টকো ও ওয়ালমার্টের মতো ডিসকাউন্ট বা পাইকারি দোকান থেকে কেনাকাটা করছেন, যাতে কম খরচে বেশি জিনিস পাওয়া যায়। মধ্যবিত্তরা এখন সতর্কভাবে খরচ করছেন, কিভাবে ডলার বাঁচানো যায় তা নিয়ে ভাবছেন, যেমন বেশি করে একসঙ্গে কিনে রাখা বা সস্তা জায়গা থেকে কেনা। ব্যাংক অফ আমেরিকার তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 24% পরিবার এমন অবস্থায় ছিল, আর এই সংখ্যা 2023 সালের পর থেকেই বাড়ছে। এই শ্রেণীর ভোক্তারা বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ, গ্যাস, শিশু পরিচর্যার মতো খাতেই তাদের আয়ের প্রায় 95% বেশি খরচ করে ফেলছেন, ফলে টিকে থাকলেও নতুন চাপের মুখে পড়ছেন তারা। অর্থনীতির এই নিচের স্তরের মানুষদের ক্ষেত্রে ঋণের প্রবণতা বেশি। এই শ্রেণীর ভোক্তারা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার করছেন, অর্থাৎ পণ্য কিনে পরে মূল্য পরিশোধ করছেন। মধ্যবিত্ত ও উচ্চ আয়ের মানুষেরা ক্রেডিট কার্ড ব্যবহার করলেও নিম্ন আয়ের মানুষদের মাসের পর মাস ক্রেডিট কার্ডের বকেয়া রাখতে দেখা যাচ্ছে। ফেডারেল রিজার্ভে 2024 সালের অক্টোবরের জরিপ অনুযায়ী 25 থেকে 50 হাজার ডলার আয়ের 59% মানুষ গত এক বছরে অন্তত একবার ক্রেডিট কার্ডের বকেয়া রেখেছেন। 50 থেকে 1 লাখ ডলার আয়ের মানুষের ক্ষেত্রে এই হার 50%, আর 1 লাখ ডলারের বেশি আয়কারীদের মধ্যে এই হার 38%। 2024 সালে ক্রেডিট কার্ড ব্যবহার করে নিম্ন আয়ের ভোক্তাদের পণ্য কেনার হার 14% থাকলেও 2025 সালে সেটা 25% উন্নীত হয়েছে, যা এই শ্রেণীর অবনতির জানান দিচ্ছে। আর এই সমস্যা নিরসনে দীর্ঘমেয়াদে ক্রয় ক্ষমতা বাড়ানোর জোর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলা শুরুর পর থেকে মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট সহ বেশ কিছু সামরিক সম্পদে আঘাত হেনেছে ইরান। এতে 6 মার্কিন সেনার মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন বেশ কয়েকজন। লক্ষ্যবস্তুতে এমন নিখুঁত হামলায় রাশিয়ার সম্পৃক্ততা আছে বলে দাবি করা হয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট ও CNN এর প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে মস্কো। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কক্ষপথে থাকা অত্যাধুনিক স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত ছবি ও তথ্য তেহরানকে দেওয়া হচ্ছে। তবে এই সহযোগিতার বিনিময়ে ইরানের কাছ থেকে মস্কো কী সুবিধা পাচ্ছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদনে গোয়েন্দা কার্যক্রম বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের কথা বলা হলেও কোন হামলায় রাশিয়ার তথ্য ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। CNN এর প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানকে আর্থিক সহায়তা, যন্ত্রাংশ ও মিসাইলের যন্ত্রাংশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। লক্ষ্যবস্তু নির্ধারণে ইরানকে রাশিয়ার সহায়তার সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাসের সঙ্গে দ্য ওয়াশিংটন পোস্ট ও CNN এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেয়নি। অবশ্য এর আগে একে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মতে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও প্রতিরক্ষা কাজে চীন সহায়তা করছে বলে মনে হচ্ছে না। এক সপ্তাহের যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনা, দূতাবাস ও বেসামরিক লক্ষ্যবস্তুতে কয়েক হাজার আত্মঘাতী ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, যুদ্ধজাহাজ এবং দেশটির নেতৃত্ব সহ ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গত কয়েকদিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসের CIA স্টেশনও হামলার শিকার হয়েছে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ দারা মেসফট বলেন, আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার বা ওভার দ্য হরাইজন রাডারগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানছে ইরান। পরিকল্পিতভাবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে নিশানা বানাচ্ছে তারা। তিনি আরও বলেন, ইরানের হাতে অল্প কিছু সামরিক স্যাটেলাইট রয়েছে এবং নিজস্ব কোনো সমন্বিত স্যাটেলাইট ব্যবস্থা নেই। এই অবস্থায় রাশিয়ার উন্নত মহাকাশ গবেষণা সক্ষমতা থেকে পাওয়া চিত্র ইরানের জন্য অত্যন্ত মূল্যবান। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল গ্রাজিউস্কি বলেন,
ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্বাচন এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতার মধ্যে এক ধরনের প্রযুক্তিগত উন্নতি দেখা যাচ্ছে। 2022 সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা অথবা দেশটির বিশাল প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। ইউক্রেন যুদ্ধের জন্য স্বল্প মূল্যের আত্মঘাতী ড্রোন তৈরির প্রযুক্তি রাশিয়াকে দিয়েছে ইরান। অন্যদিকে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার পাশাপাশি রুশ অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তথ্য দিয়ে কিয়েভকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ইরানি ড্রোন থেকে সুরক্ষা পেতে ইউক্রেনের সহায়তা চেয়েছে ট্রাম্প প্রশাসন। এতে সাড়া দিয়ে বিশেষজ্ঞ পাঠাবে কিয়েভ। মার্কিন কর্মকর্তাদের মতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে সে সম্পর্কে পুরোপুরি সচেতন রাশিয়া। তারা এর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে বেশ খুশি। পথের কাঁটা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলেই রাস্তা পরিষ্কার, ভয়ে সব শর্ত মেনে নেবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ধারণাকে ভুল প্রমাণিত করে ইসলামী প্রজাতন্ত্র টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে খামেনির উত্তরসূরিরা। ভয়াবহ এই যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়াতে চললেও হাল ছাড়তে নারাজ তেহরান। বিপরীতে নিজেদের উদ্দেশ্য হাসিলে ইরানের সমন্বিত আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই অবস্থায় কোন শর্তে ইরানে হামলা বন্ধ করবে ওয়াশিংটন, সেটাই এবার জানালেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, একমাত্র পথ হলো নিঃশর্ত আত্মসমর্পণ। এরপর যদি গ্রহণযোগ্য নেতা নির্বাচন করা হয় তাহলে আমরা এবং আমাদের মিত্ররা একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনব। তখন দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী করা হবে। ইরানের সামনে একটি দারুণ ভবিষ্যৎ আছে। মেক ইরান গ্রেট এগেইন। ট্রাম্পের এমন বক্তব্যে পরিষ্কার, আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী নন তিনি। আবার একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধেও জড়াতে চান না তিনি। জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, আমরা আশা করছি যুদ্ধটি 4 থেকে 6 সপ্তাহ চলবে। আমরা ইতোমধ্যে লক্ষ্য অর্জনের পথে অনেক দূরে গিয়েছি। ইরানের নৌবাহিনী ধ্বংসের কাজ চলছে। তিনি আরো বলেন, ট্রাম্প চান না ইরান এমন কারো হাতে যাক যে উগ্রপন্থী বা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেয়। প্রেসিডেন্ট জানতে আগ্রহী এবং আলোচনা করছেন ইরানের পরবর্তী নেতা কে হতে পারেন, তবে এটি এখনো নির্ধারিত হয়নি। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও শোনা যাচ্ছে খামেনির জায়গায় সর্বোচ্চ নেতা হিসেবে দেখা যেতে পারে তার ছেলে মুস্তফা খামেনিকে, তবে এমনটি যে মেনে নেবে না ওয়াশিংটন সেটিও পরিষ্কার করেছেন ট্রাম্প। ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের শর্তারোপ নিয়ে উপহাস করেছেন ইরানি কর্মকর্তারা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেন, পরিবর্তনের বদলে শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার সংকেত দিচ্ছে ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি পুরোপুরি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্টের এসব প্রস্তাবকে গুরুত্বহীন মনে করছেন ইরানি কর্মকর্তারা। এদিকে ইরানের মার্কিন স্থল অভিযান শুরু হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও ভীত নয় তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারবো এবং এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়ে পরিণত হবে। দিন যতই গড়াচ্ছে ইরান যুদ্ধের ভয়াবহতা ততই বাড়ছে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বিপরীতে যুদ্ধের লক্ষ্য পূরণে ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই এবার জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা প্রশ্নের জন্ম দিয়েছে, তবে কি টান পড়ছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে? 7 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের কাছে আনুমানিক 15.18 লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। আর এই সিদ্ধান্ত কংগ্রেসে পর্যালোচনার জন্য না পাঠিয়েই নিয়েছে ট্রাম্প প্রশাসন, যা জন্ম দিয়েছে বিতর্কের। এদিকে যুদ্ধের 7ম দিনে এসে আরব দেশগুলোতে নতুন করে আক্রমণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তবে হামলা বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করা ট্রাম্পের শর্ত উড়িয়ে দিয়ে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। সব মিলিয়ে এ পর্যন্ত ইরান থেকে 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। এ অবস্থায় মৃত্যু ভয়ে লাখ লাখ ইসরায়েলিকে বাংকারে অবস্থান করতে হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের 6ষ্ঠ দিনেও লক্ষ্য অর্জন না হওয়ায় নতুন করে দেশটিতে বড় পরিসরে বোমা হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। মার্কিন অর্থমন্ত্রীর ভয়াবহ এই হুঁশিয়ারির মাঝেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। 7 মে জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এছাড়াও দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আক্রমণ হয়েছে হরমুজ প্রণালীতেও। সরু এ নৌ রুটের কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে IRGC। সেই সঙ্গে দাবি করেছে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের 3টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।